স্পর্শে কিংবা ঘর ঘর বিকট শব্দে সে ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। আর এটাও একটা নাটক, ইওর অনার। তারপর সে তার হাতে প্লাস্টার, মাথায় ব্যান্ডেজ নিয়ে থানায় যায়, একটা কেস করে। ইওর অনার, এরকম ঘটনা আকছার ঘটে, এটা একটা অত্যন্ত মামুলি ঘটনা ইওর অনার। একসময় জমিদার বংশ রায় পরিবার, বর্তমানে ব্যবসায়ী কেদার রায়ের মেয়ের কাছ থেকে চাপ দিয়ে কোটি কোটি টাকা আদায় করার এটা একটা ভিন্ন চক্রান্ত। ইওর অনার, এই কেসের কোনো মেরিট নেই, তাই আমি আদালতের কাছে প্রে করব আমার মক্কেল গীত সেন ওরফে গীত রায়কে সসম্মানে মুক্তি দেয়া হোক। দ্যাটস অল ইওর অনার। Of course, Your Honor. Your Honor, আমার লার্নেড ফ্রেন্ড কিন্তু নিজেই একটা বড় সড় চিত্রনাট্য আমাদের শোনালেন। একটা সিনেমা অথবা একটা মেগা সিরিয়ালের গল্প। কোন কোন চরিত্র, কারা কারা আছে, কি কি করেছে, সবটাই তিনি একা বোঝালেন, কাউকে উইটনেস বক্সে ডাকলেন না। কেননা ওনার চরিত্র নিয়ে ওনার গ্রামে অনেক প্রশ্ন উঠেছে। ওনার চরিত্র নিয়ে গ্রামে ঢিড়ি পড়ে গেছে ইওর অনার। গ্রামেরই এক তেজারতি ব্যবসায়ী ভূষণ বাবু, তার সাথে ওনার গোপন সম্পর্ক আছে। ওনাকে নিয়মিত টাকা যোগান। অবজেকশন, ইওর অনার। মিথ্যা কথা বলছেন উনি। গঙ্গা, গঙ্গা, এইসব হচ্ছে এটা কি? চুপ করতে বল। মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। অর্ডার, অর্ডার। তুমি শুনতে পাচ্ছি না? আমার মেয়েটাকে বদনাম করছে তো। আমি বলছি ওদের কারো ভালো হবে না, কারো ভালো হবে না। মিথ্যা কথা বলছে, সব সব মিথ্যা কথা বলছে। বাইরে চলো তুমি। বলুন, কথাগুলো সত্যি কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি খারাপ মেয়ে নই। আমি খারাপ মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি খারাপ মেয়ে, আপনি অত্যন্ত খারাপ মেয়ে। ওই ভূষণ বাবু যখন আপনাকে টাকা দিয়ে বন্ধ করে দেন, আপনার মাথার উপর থেকে হাত তুলে নেন, তখনই আপনি আপনার মায়ের সাথে মিলে এই রায় পরিবারের বিরুদ্ধে একটা জঘন্য খেলায়, একটা কুৎসিত খেলায় মেতে ওঠেন। কিন্তু এতে আপনার বাবার কোনো সম্মতি ছিল না, এক প্রকার আপত্তি ছিল। ইওর অনার, এত বছর ধরে যে পরিবার থেকে এনারা এত সাহায্য পেয়েছেন এবং যে পরিবার এই জমিটা পর্যন্ত এদের দান করেছেন, সেই পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য এই মেয়েটারই শাস্তি পাওয়া উচিত। ইওর অনার, ইওর অনার, এবারে আমি আমার অন্য একজন সাক্ষীকে ডাকতে চাই। কাকে? যমুনা রায়। তুই এত বড় মিথ্যে কথাটা বললি? হ্যালো, হ্যাঁ, কি খবর ওদিকে? ভালো খবর। শোনো শোনো, যমুনা গীতের হয়ে সাক্ষী দিয়েছে, বুঝতে পেরেছো? ওর বোনের বিরুদ্ধে গেছে। কেসটা আর ধোপে টিকবে না। আই এম শিওর এটা আমাদের ফেভারে যাবে কেসটা। তুই মরে যা, মরে যা তুই। তোর কাছে তোর শ্বশুর বাড়ি সব হলো, হ্যাঁ? তোর শ্বশুর সব হলো, তোর বর সব হলো, তোর বাপ মা কেউ নাই, তোর বাপ মা কেউ নাই। হ্যাঁ? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই জীবনে সুখী হবে না। তুই দেখি, আমার সঙ্গে চলো। তুই জীবনে সুখী হবে না। চলো তুমি আমাকে। চলো। আমি চাইনি, আমি এটা চাইনি ছোট করতে বাবু, আমি এটা চাইনি। আমি আর কি বলতাম বলুন? আমি বলতে পারতাম যে আমার দাদা তো শৃঙ্খল ভোর থেকে শুরু করে আমার কোনো নেশা নেই, যা ও করেনি, রাতের পর রাত বাইরে থেকেছে, ও শৃঙ্খল জীবনযাপন করেছে। আমি বলতে পারতাম যে আমার
ভেঙে দিয়েছি। আমি হেরে গেছি। আমি হেরে গেছি। আমি পারিনি ছোট করতে পাবো। আমি আমার বাবা মার ঋণ শোধ করতে পারিনি। আমি হেরে গেছি ছোট করতে পাবো। আমি হেরে গেছি। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, শান্ত। তাকাও আমার দিকে। কি হয়েছে? কেন কাঁদছো? ছোট করতে বাবু, আমি না বাপের বাড়ি রইলাম আর না শ্বশুর বাড়ি। আমি তো কোথাও রইলাম না বলুন, আমি তো কোথাও রইলাম না। কে বলেছে? কে বলেছে? আমি তো আছি তোমার পাশে, আমি সব সময় তোমার পাশে থাকবো। একদম এসব ভাববে না। আমি নিশ্চয় হয়ে গেছি ছোট কর্তা বাবু, আমার আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার। যমুনা, কেন এসব বলছো? কেন এসব ভাবছো? তুমি তুমি তোমার ভালোবাসাকে নিয়ে থাকবে, তুমি তোমার স্বপ্নকে নিয়ে বাঁচবে। স্বপ্ন মুছে গেছে ছোট কর্তা বাবু, আমার জীবন থেকে আমার সব স্বপ্ন মুছে গেছে, শেষ হয়ে গেছে সবকিছু। আবার সেই কথা? কে বলেছে এসব কথা? এসব মুছে গেছে? যমুনা, আমি তো বলছি তুমি তোমার স্বপ্নকে ঘিরে বাঁচবে। যমুনা, তোমার স্বপ্ন মিউজিক, তোমার স্বপ্ন মিউজিক একাডেমি। তুমি সবাইকে স্বপ্ন দেখাবে, সবাইকে ইন্সপায়ার করবে। তাই তুমি এত তাড়াতাড়ি হেরে গেলে চলবে? বলো যমুনা, তুমি চিরকাল মাথা উঁচু করে বেঁচেছ, তুমি চিরকাল লড়াই করে বেঁচেছ। হারলে চলবে না, পারবে তুমি। আমার যমুনা, কি হচ্ছে এসব? দেখি বিন্দুবাসিনী দেবী, এত সেজেগুজে আপনি যাচ্ছেন কোথায়? কি হলো? আপনি উত্তর দিচ্ছেন না কেন? আজকে যমুনার মিউজিক একাডেমির একটা পারফরমেন্স আছে। পারফরমেন্স আছে মানে? সেখানে উনি কি করবেন? মা একাডেমির চেয়ারপারসন, মা নিজে ওখানে থাকবেন, এছাড়া উনি পারফর্ম করবেন, তবলা বাজাবেন। পারফর্ম করবেন? আমার বাবা যা চাননি, আমার ঠাকুরদা যা চাননি, সেটা আমিও চাই না অনুরাধা। মনে রেখো যে আমি যেটা চাই না সেটা উনি এ বাড়িতে করতে পারবেন না। তুমি কি চাও না বলো তো? বিন্দুবাসিনী দেবী কখনো বাইরে পারফর্ম করেন, কারণ বাবা তা চাইতেন না। উনি একবারই মাত্র বাইরে পারফর্ম করতে গিয়েছিলেন, সেটা রেডিও স্টেশন। আর যেদিন উনি রেডিও স্টেশনে পারফর্ম করতে গিয়েছিলেন সেদিন থেকে বাবা ওনার মুখ দেখেন। সো প্লিজ ডোন্ট ডু ইট। মার বয়স হয়েছে, মার অনেক অপূর্ণ স্বাদ রয়েছে। মার মতো একজন ট্যালেন্টেড আর্টিস্টকে বাড়ির মধ্যে বন্দি করে রাখার কোনো মানেই হয় না। 2022-এ দাঁড়িয়ে এসব মানধাতা আমলে মানসিকতা, এসব কথাবার্তা বন্ধ কর। আমি এই সমস্ত সাল বুঝি না অনুরাধা। হ্যাঁ বুঝি, আমি শুধু বুঝি আমার বাবা, বিন্দুবাসিনী দেবী আর এ বাড়ির প্রথা, আর কিছু আমি বুঝি। আরে বাবা, কিসের প্রথা দাদা? প্রথা তো সব ভেঙে গেছে। যমুনা তো বাইরে পারফর্ম করেছে, ও তো এখন সেলিব্রিটি। ব্যাপারটা বোঝো, শুধু স্টেট লেভেলে নয়, ন্যাশনাল লেভেলেও চ্যাম্পিয়ন। তাহলে কিসের প্রথা? ওইসব প্রথা সব উঠে গেছে। কল্যাণ, যমুনাকে আমি এ বাড়ির পুত্রবধূ হিসেবে মানি না। আপনি মানুন বা না মানুন, আপনার ছেলের সাথেই আমার বিয়েটা হয়েছে। যমুনা! হ্যাঁ বাবা, আপনার মানা বা না মানায় কিচ্ছু যায় আসে না, কারণ এই বাড়ির প্রথা আমি ভেঙে দিয়েছি। আর তাই আজকে আমার বড় মা এবং আমার শাশুড়ি মা পারফর্ম করবেন, আর আপনি আটকাতে পারেন না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। তোর শাশুড়ি মা কি পারফরমেন্স করবে? কি ব্যাপার অনুরাধা, তুমি কি পারফরমেন্স করবে? আরে বাবা, বৌদি তো নাচবে। যমুনা, ওনাকে বুঝিয়ে লাভ নেই, উনি বুঝবেন না।
ওই স্ট্রিট ডগ দেখেছো, রাস্তার কুকুর? রাস্তার কুকুরের লেজ হয় না, সেটা কিন্তু সবসময় বেঁকাই থাকে। হাজার চেষ্টা করলেও সেটাকে সোজা করা যায় না। আমার বড় পিসি ঠিক ওই রকম। সঙ্গীত, মুখ সামনে কথা বলে দিলাম। চিৎকার করো না, চিৎকার করো না বড় পিসি। অনেক কিছু ছেড়েছি এই পরিবারের জন্য, এমনকি তার মুখাগ্নির অধিকার ছেড়েছি। এখন 10টা 5টা চাকরি করছি, অনেক কিছু ত্যাগ করেছি আমি। চলো যমুনা, মা তোমরা চলো, আমার আবার অফিসে লেট হয়ে যাবে। তোমাদের ড্রপ করে আমি অফিসে চলে যাব। আমি অফিস থেকে সোজা অনুষ্ঠানে জয়েন করব। তোমরা এসো, এসো ঠাম্মি। বিন্দুবাসিনী দেবী, আপনি যাবেন না। ঠাম্মি যাবে। না, যাবে না। ঠাম্মি যাবে, ঠাম্মি যাবে, মা যাবে, সবাই যাবে। দাদা, তুমি এমন জায়গায় কেন পৌঁছচ্ছ যেখানে ছেলের সঙ্গে তোমার মতপার্থক্য তৈরি হচ্ছে, ছেলে তোমার অবাধ্য হচ্ছে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ছেলে এখন যথেষ্ট বড় হয়েছে, তাকে তার জায়গাটা দিতে শেখো। তুমি আমার বাবা, সৌগত তোমার জামাই। তুমি এবার একটু একরকম এটা কমাও প্লিজ। তোমার তো কোনো পুত্র সন্তান নেই, কোনোদিন না হয় তোমার মেয়েও তোমাকে। কি কি থামলি কেন বল? না কিছু না। মুখে আগুন দেবে না, তাই তো? হ্যাঁ কিরে? দাঁড়াও অনুরাধা, আজ যদি তুমি চলে যাও তাহলে তোমার আর আমার মধ্যে কয়েক হাজার আলোকবর্ষ দূরত্ব তৈরি হবে। যে দূরত্ব কিন্তু কোনোদিনই মিটবে না। অহং যদি কোনো দূরত্ব তৈরি করে, সে দূরত্ব কোনোদিন মেটে না কেদার রায়। তোমার আর আমার মধ্যে যদি কোনোদিন কোনো ভালোবাসা থেকে থাকে, তাহলে এই দূরত্ব আপনা আপনি মিটে যাবে। আমি হিউম্যান সাইকোলজি বুঝি মিস্টার কেদার রায়, মানুষের চরিত্র বুঝি। আসুন না, যমুনার সঙ্গে চল। বাবা, ওরা তো চলে গেল। জানি, তুই কিছু ভাবিস না মা, আমি তো আছি নাকি? কিছু ভাবিস না। কিন্তু আমি যমুনা বৌদিকে মিউজিক একাডেমিতে অনুষ্ঠান কিছুতেই করতে দেব না বাবা, কিছুতেই আমি করতে দেব না। বুঝতে পারছো না, আমার একটা অদ্ভুত অদ্ভুত ভয় লাগছে, ভয় কাজ করছে যদি আমার জেল হয়ে যায়। না না, এরকম কিছু হওয়ার আগেই আমি সবকিছু তছনছ করে দেব, সবকিছু আমি ছাড়খাড় করে দেব। কিছুতেই না, ওই যমুনা ঢাকিকে আমি কিছুতেই সুখে থাকতে দেব না, কিছুতেই দেব না। নমস্কার উপস্থিত সবাইকে। যমুনা মিউজিক একাডেমির তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। আমাদের এই যমুনা মিউজিক একাডেমি এ নিজের পরিচয়ই স্বতন্ত্র। এর একটাই উদ্দেশ্য, এর একটাই চাহিদা, প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে থাকা, প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলো
তাদেরকে খুঁজে বার করে আনা এবং সমাজে তাদেরকে উপস্থাপন করা। ঠিক যেভাবে শুরু হয়েছিল যমুনা ঢাকির যাত্রা। বাবা ঢাক বাজাতো এবং মেয়ে সেখান থেকেই ঢাক বাজানো শেখে। তারপর সেখানেই সেই অঞ্চলেরই একজনের কাছে তবলার তালিম নেওয়া এবং এই দুটিকে পাথেয় করে রাজ্য এবং জাতীয় স্তরে পরপর দুবার দুটি বড় কম্পিটিশনে, দুটি বড় রিয়েলিটি শোতে জয়ী হওয়া। আমি তাই সবাইকে অনুরোধ করব, একটা জোরে করতালির সাথে আমাদের যমুনার অভিনন্দন জানাই আমরা। এবং সেই সূত্রে আমি অনুরোধ করব যমুনাকে ও এসে কিছু কথা বলুক। যমুনা রায়। কেদার, এই কোম্পানির আমিও একজন অংশীদার, তাই আমার কথা ছাড়া। চুপ করুন, চুপ করুন আপনি। আইনের ব্যাপারটা আমি বুঝে নেব। এখন থেকে ছেলে আর ছেলের বউয়ের উপার্জনেই আপনারা খাওয়া দাওয়া করবেন। কেদার, কি বলছিস কি তুই? হ্যাঁ, ঠিকই বলছি। ওদের পয়সাতেই আপনাদের প্রাসাদ সাধন করতে হবে। রায় পরিবারের বৈভব, রায় পরিবারের অর্থ, রায় পরিবারের গাড়ি, আজকের পর থেকে আপনারা কিছুই ভোগ করতে পারবেন না। Yes, I mean it. দাঁড়াও কেদার রায়, কতটা নিচে নামলে যে আর উপরে ওঠা যায় না সেই আন্দাজটা বোধহয় তুমি ভুলে গেছো। অনুরাধা, হ্যাঁ, ঠিক এতটাই নিচে নেমেছো তুমি। ওয়েল মিস্টার কেদার রায়, তোমার এই কথাগুলো বাধ্য মেয়ের মতো আমি আর একবার শুনলাম। কি 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 শুনছো তুমি? দাঁড়ান, তোমার পয়সায় কেনা একটা দানাও আমার পেটে যাবে না, না আমার পেটে যাবে না এই বৃদ্ধার পেটে যাবে। তোমার গাড়ি আমি চড়বো না, তোমার টাকা পয়সা কোনো কিছু আমার দরকার নেই, আমি ছোবও না, যতক্ষণ না তুমি সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইবে তোমার এই ব্যবহারের জন্য আর তোমার মেয়েকে অন্যায় প্রশ্রয় দেওয়ার জন্য। তোমাকে দেখলে না সত্যি মনে হয় না যে তুমি আমার মা। তোমাকে দেখলে মনে হয় তোমার আমায় দেখে কি মনে হয় সেটা জানার আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ওনাকে বলছি, মানে তোমার বাবাকে। সো মিস্টার কেদার রায়,
আরেকবার বাধ্য পতিব্রতা স্ত্রীর মতো সমস্ত কথা তোমার আমি অ্যাকসেপ্ট করলাম, মেনে নিলাম মন থেকে। তোমার পয়সায় আমি খাবো না, পড়বো না, যতক্ষণ না তুমি আমার কাছে ক্ষমা চাইছো। তোমার দিব্যি। ছি 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 সঙ্গীত ছি, বাড়িটা আর বাড়ি রইল না। ছোট কথা বাবু, কি হচ্ছে কি এসব? হ্যাঁ, ও আপনার বোন হয়, এগুলো আপনাকে মানায় না। এই তুই না একদম চুপ করে থাকবি, একদম চুপ করে থাকবি। মহা দড়িবাজ মেয়েটা, চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে, একদম দড়িবাজ। আপনি যা বলার বলুন, যা ভাবার ভাবুন, আপনার কথায় আমার কিচ্ছু যায় আসে না। তুমি কি ভেবেছোটা কি যে তুমি বিশাল একদম নাম ডাক করবে আর তুমি আমাকে কথা শুনিয়ে যাবে? হ্যাঁ, এটা হবে না। আমিও নিজেকে প্রমাণ করে দেবো, আমিও ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করব। আমি দেখিয়ে দেবো যে আমি সব পারি, তোমার মতন শুধু ফুর্তি করে বেড়াই না। গীত, তুমি যেটাকে ফুর্তি করা বলছো সেটাকে আমার ভাষায় আমি স্বপ্ন বলি। যমুনা মিউজিক একাডেমি আমার কাছে একটা স্বপ্ন। স্বপ্ন আমার কাছে। বাংলার ঘরে ঘরে যত মানুষ রয়েছে, যত প্রতিভা রয়েছে, যারা অভাবে পড়ে সব প্রতিভাকে বিসর্জন দিয়েছে অথবা সংসারের চাপে সব প্রতিভা মুছে গেছে, তাদেরকে সকলের সামনে আনতে চাই, তাদের প্রতিভার বিস্ফোরণ ঘটাতে চাই, তাদেরকে সম্মান দিতে চাই। এটাই আমার একমাত্র লক্ষ্য। তাহলে আমার লক্ষ্যতে কেন সবাই বাধা হয়ে দাঁড়াচ্ছে? আসলে কি জানো তো গীত, তোমার লক্ষ্য আর আমার লক্ষ্যের মধ্যে পার্থক্য আছে। আমি যেটা চাইছি তাতে কোনো অসহায় মানুষের চোখের জল পড়ছে না। আমি যে স্বপ্ন দেখছি তাতে কোনো মানুষ বেঘর হচ্ছে না। আমি যে স্বপ্ন দেখেছি তাতে কোনো মানুষের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে না। আমি যে স্বপ্ন দেখেছি তাতে কোনো মানুষকে গাছতলায় ঘর বসাতে হচ্ছে না, অথবা কোনো সন্তানের প্রাণ সংশয় হচ্ছে না। তুমি তুমি ব্যবসা করতে চাইছো, ভালো কথা। আমি ওখানেই ব্যবসা করব, ওখানেই আমি আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানি করব, আমার নাম হবে, আর আমি নিজেকে প্রমাণ করে দেবো সবার কাছে। কি জানো তো গীত, তোমার এই কাজে না তুমি আর কোনোদিনও সার্থকতা পাবে না। তোমার স্বপ্ন পূরণ হবে না, কেন জানো তো? কারণ আমি যে বললাম, মানুষের চোখের জলের বিনিময়ে কোনো ভালো কাজ, কোনো বড় কাজ হয় না গীত, হতে পারে না। আমি বলি কি, আগে ভালো মানুষ হও, তারপর না হয় বড় কাজ করার কথা ভেবো, তার আগে নয়। যাকে ছোট কথা বাবু, আপনি একটা কাজ করুন, আপনি দুধের প্যাকেট আর খই নিয়ে আসুন, বড় মার খাবারের জন্য ব্যবস্থা করতে হবে। আর একটা কথা আমি সবাইকে বলে দিচ্ছি, যমুনা রায় আর সঙ্গীত রায় সেটুকু ক্ষমতা আছে নিজের বড় মার মাকে খাওয়ানোর। তারা যদি নিজেরা খায়, বড় মার মাকেও খাওয়াতে পারবে। তার জন্য কারোর কাছে হাত পাতার কোনো প্রয়োজন নেই, আমরা কারোর কাছে হাত পাতবো না। গীত, তোমাকে আমি আরো একটা কথা বলি, তুমি তো নিজে একটা মেয়ে, একদিন তোমার এই ভুল ভাঙবে, ভাঙতেই হবে। তুমি একদিন নিশ্চয়ই আর একটা মেয়ের দুঃখ, কষ্ট, অভিমান, আশা, আকাঙ্ক্ষা বুঝতে পারবে। আর যেদিন বুঝতে পারবে সেদিন আমি জানি যে তুমি সেদিন তোমার ঠাম আর তোমার মায়ের পাশে দাঁড়াবে, তোমার বাবার পাশে নয়। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি এক্ষুনি আসছি।
ভুল করছো ঠাম, যেটা করছো খুব ভুল করছো। করতে দে, করতে দে, 2 দিন চাপ, তারপরে বুঝবে কত ধানে কত চাপ। সত্যি বাবা, 2 দিনের জন্য মেয়ে আর জামাই এ বাড়িতে এসছে, যা সব হচ্ছে একেবারে নাক কান কাটা যাচ্ছে। এতই যদি সম্মানবোধ, তাহলে মেয়েকে রেখেছো কেন এখানে? তাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। মা ঠিকই বলেছে, পাঠিয়ে দাও। শুনলে তো, বলে গেল, এখন আমরা সবাই পর, পাঠিয়ে দাও। বাড়ির মেয়েরা পর, সব ন্যাকামো। হ্যাঁ, তা পরের মতো ব্যবহার করলে তো তাই হবে। যাকে এখন তোরা যা, তো যা। ও হ্যাঁ, একটা কথা, যদি আমরা এই 4টে মানুষ খেতে নাও পাই। ও মাই গড, পারবে? বলছি সঙ্গীত, তুমি যদি চাও আমি তোমাকে কিছু অ্যাডভান্স করে দিতে পারি। তোমার অ্যাডভান্স আমার দরকার নেই, তুমি সময় মতো স্যালারিটা দিও তাহলেই হবে। সঙ্গীত, আমি কিন্তু তোমার বস, সো কল মি ম্যাম। ওকে ওকে ম্যাম। এবার আপনি আসতে পারেন। তুমি চাইলে আমার সাথে আমার গাড়িতে যেতে পারো। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে সাথে নিয়ে যাই। দেখুন, আমি একজন সামান্য স্টাফ আর আপনি আমার মালিক, আর মালিকের গাড়িতে চড়াটা ঠিক হবে না। তাই প্লিজ আপনি আসতে পারেন। ওকে, টাইমে অফিসে পৌঁছে যেও। কিছু বলার নেই তোকে সঙ্গীত। হ্যাঁ, আচ্ছা তুই কখনো ভেবে দেখেছিস, ঠান্ডা মাথায় ভেবে দেখেছিস, শুধুমাত্র এই মেয়েটার জন্য আজকে তোর পজিশন কোথায় গেছে, এই মেয়েটা তোকে কোথায় নামিয়েছে? আমি নামাইনি, নামিয়েছেন আপনারা। বাবু আর সময় নষ্ট করবেন না, আপনি যান, আমি সবটা সামলে নেব। তুমি পারবে? সঙ্গীত দাদা বাবু এতদিন ধরে চেয়ারে বসে কাজ করলো, ওই তাকে তো কখনো এত টাকা গয়না আনতে দেখিনি। অথচ জামাই, কি জানি বাবা, কি যে সব হচ্ছে তাকে জানে। এবার বুঝি জাহাজ ডুবলো বলে। বড় বাবুর মাথাটা না কেমন যেন হয়ে গেছে, কি যে সব হচ্ছে তাকে জানে। আসলে খারাপ লাগে, এতদিন ধরে এ বাড়ির নুন খাচ্ছি তো, তাই। তুমি তো কোম্পানিতে একটা দায়িত্বপূর্ণ পদে ছিলে। দেখুন আঙ্কেল, ওটা অতীত, এখন আমি আর এই কোম্পানির কেউ হই না। আচ্ছা জাগিয়ে বলুন, আপনি কি কারণে ফোন করেছেন বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে সঙ্গীত বাবা শোনো, আমার যখন 30 বছর বয়স তখন এই কোম্পানিতে আমি জয়েন করি। তারপর এখন আমার রিটায়ারমেন্টের বয়স পেরিয়ে গেছে, কিন্তু কোম্পানি আমাকে ছাড়ছে না। জানি আঙ্কেল, আপনার মতো এত ভালো এমপ্লয়ি কটা কোম্পানি আর পায়। সেই জন্যই তো চোখের সামনে দাঁড়িয়ে কোম্পানির ক্ষতি আমি দেখতে পারবো না, আর তাই। মাফ করবেন আঙ্কেল, মাফ করবেন। দেখুন, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বাবা কিংবা কাকাই বা ওই সৌগতর সাথে কথা বলতে পারেন। সৌগত সবে জয়েন করেছে অফিসে, আশা করছি ও ভালো কাজ করবে। সঙ্গীত বাবা, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে তো খুব চিন্তার বিষয়।